কিলো সতীন মুখ ভার কে? কি হয়েছে? কিছু হয়নি বুড়ি, হলে তো এতক্ষণে ওঙ্গা ওঙ্গা করে কান্না শুরু করতো। তাহলে মুখে কুলুপেটে রয়েছিস কে? কিছু না, এমনিতেই। তুমি বুড়ি এত কথা না বলে তাড়াতাড়ি ঔষধটা খেয়ে নাও। পায়ের ব্যথা কি কমেছে? আর কি তেল মালিশ দিতে হবে? দিলে তো একটু আরাম পেতাম। তার আগে আমার চুলটা আশ্রয় দে তো। ঠিক আছে বলে শিক্ষা চিরুনি দিয়ে জাকিয়ার মাথা আঁচড়ে দিচ্ছে। এমন সময় সাহিত্য এসে বলল, শিক্ষা, আমার রুমে তো একটু তোর সাথে একটু জরুরি কথা আছে। আপনি যান, আমি হাতের কাজ সেরে আসছি। এক্ষুনি আয়, আমার হাতে সময় নেই, আমাকে বেরোতে হবে। বলে সাহিত্য নিজের রুমে চলে গেল। জাকিয়া জেসমিন পান চিবুতে চিবুতে ফোড়ন কেটে বলল, চুলোয় রয়েছে ক্ষীর, আমার পরাণকে ধারে ধীর। দাঁড়াও বুড়ি, বড় আব্বুকে বলে তোমার পড়া স্থির করার ব্যবস্থা করছি। বলবো আজকালের মধ্যেই যেন ম্যারেজ মিডিয়াতে পাত্র চেয়ে বিজ্ঞাপন দেয়। কোনো বুড়োর দেখা পেলে পরাণ এমনিতেই স্থির হয়ে যাবে। আমার পরাণ এমনিতেই ধীর আছে রে সতীন। ওইদিকে আবার কারো পরাণ ছটফট করছে। যা গিয়ে পরাণটারে একটু ধীর করে দিয়ে আয়। ঠিক আছে, তুমি তাহলে বিশ্রাম করো, আমি তেল গরম করে নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি যা তুই। শিক্ষা এসে দেখলো সাহিত্য রেডি হচ্ছে, হয়তো অফিসে বা অন্য কোথাও যাবে। শিক্ষা সাহিত্যের সামনে দাঁড়িয়ে বলল, কি চাই? আপাতত তুই হলে চলবে। মানে? সাহিত্য শিক্ষার হাতে খাবারের প্লেট ধরিয়ে দিয়ে বলল, মানে এটাই যে এত খাবার আমি খেয়ে শেষ করতে পারিনি। আর তুই খুব ভালো করে জানিস খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। তাই বাকি খাবারটুকু তুই খেয়ে নে। আপনার এটো খাবার খেতে আমার বয়েই গেছে। বলে শিক্ষা চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে সাহিত্য শিক্ষার হাত ধরে বলল, খাবি না? ওকে, ডান। বাট আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। দ্যাটস নট ম্যাটার। বাধ্য কিভাবে করতে হয় সেটা সাহিত্য শিকদারের খুব ভালো করে জানা আছে। বলে সাহিত্য শিক্ষার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, যা যা প্রশ্ন করব একদম ঠিক ঠিক উত্তর দেবে। আর হ্যাঁ, একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। আমি খুব ভালো করে জানি তুই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে মন্ত্রীর বাড়িতে গিয়েছিলে। কি সে উদ্দেশ্য? কেন গিয়েছিলে? সাহিত্যের স্পর্শে কেঁপে ওঠে শিক্ষা। সারা শরীরে বিদ্যুৎ বয়ে যায়, কিন্তু শিক্ষা কোনো প্রতিক্রিয়া না করে কথা ঘুরিয়ে বলল, আপনি বুঝি এভাবেই মেয়ে ক্রিমিনালদের মুখ খুলতে বাধ্য করেন? ওয়ার্ড অ্যান আইডিয়া স্যার, দ্যাটস গ্রেট। রদ দেখাও হলো আর কলা বেচাও হলো। হোয়াট ডু ইউ মিন বাই রদ দেখা হলো আর কলা বেচা হলো? এই যে মেয়েদের সংস্পর্শ পেলেন, আবার উত্তরও পেলেন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। তুই কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছিস শিক্ষা। তুই হয়তো ভেবেছিস কথা ঘুরিয়ে আমার থেকে ছাড়া পেয়ে যাবে, কিন্তু না। তুই যাই বলিস না কেন, আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি তোকে ছাড়ছি না। আপনিও হয়তো ভেবেছেন অন্য মেয়েদের যেভাবে জড়িয়ে ধরে কথা আদায় করেন ঠিক সেভাবেই আমার থেকেও কথা আদায় করতে পারবেন, কিন্তু আপনার সেই ধারণা ভুল। লিসেন শিক্ষা, আমি মোটেও মেয়েদের জড়িয়ে ধরে কথা আদায় করি না। তাদের জন্য মেয়ে অফিসার আছে। বাই দ্য ওয়ে, আমি মেয়েদের কাছাকাছি গেলে তোরও তো সমস্যা কোথায়? তোর কি চলে? লিসেন শিক্ষা, কোথাও মনে হচ্ছে পুরো পুরো গন্ধ পাচ্ছে। ভালো টাল বাসিস নাকি আমাকে? আর বাসলো তাড়াতাড়ি বলে দে, বিকজ সাহিত্য শিকদার কিন্তু এক পিসে আছে। সাহিত্য শিকদারকে হারালে আপনি মেয়েদের কাছাকাছি যান, মেয়েদের হাগ করেন, কিস করেন বা তাদের সাথে ইন্টিমেট হন, আপনার যা ইচ্ছা হয় করুন, বাট আই ডোন্ট কেয়ার। এতে আমার ডলার কি আছে? আর রইল ভালোবাসার কথা, আমি আপনাকে ভালোবাসবো এইটা আপনি ভাবলেন কি করে? প্রয়োজনে হিরো আলমকে ভালোবাসবো, তবু আপনার মতো মানুষকে কখনো ভালোবাসতে যাব না। তাছাড়া আমি আগেও আপনাকে বলেছি আর এখনো বলছি, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। যে না চেহারা নাম রাখছে তার পেয়ারা, এমন ভাব করছে যেন তার প্রতি আমার ইন্টারেস্ট বয়ে বয়ে পড়ছে। আয়নাতে কখনো নিজের চেহারা দেখেছিস? শুধু ফার্মের পোলট্রি মুরগির মতো সাদা হলেই হয় না, চেহারার মধ্যে মায়া থাকা লাগে।
যার দিকে তাকিয়ে এক চোখ পার করে দেওয়া যাবে। আর তোর দিকে তাকলে মনে হয় কোনো রক্ত চুষে ডাইনি আমার দিকে তাকিয়ে আছে, যে কোনো সময় ঘাড় মোটকে রক্ত চুষে খেয়ে শূন্য করে দিবে। তাছাড়া তুইও খুব ভালো করে জানিস এই সাহিত্য শিকদারের জন্য কত মেয়েরা পাগল। তুই শুধুমাত্র একটা সেলফি তোলার জন্য কত মেয়েরা ক্রাইম সিনের পাশে দাঁড়িয়ে থাকে সে সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আর কোথাকার কোন ফার্মের সাদা মুরগি আসছে আমাকে ইন্টারেস্ট দেখাতে। তোর ইন্টারেস্ট ধুয়ে তুই পানি খা। পচা জিনিসের উপর বেশি মাছি ভন ভন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু লোক এটা বোঝে না, তারা নিজেকে বলিউডের সুপারস্টার মনে করে। শুনুন মিস্টার, আমি যদি ফার্মের সাদা পোল্ট্রি মুরগি হই তাহলে আপনিও ধলা মূলো, আর মূলো আমি ঘেন্না করি, ঘেন্না। বুঝেছেন আপনি? এসব আলতু ফালতু ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই বড়ি থেকে শিখেছিস, তাই না? ওই বড়ি না জানি আর কে কে শিখিয়েছে তোকে। যাই হোক, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। তুই এ কথা সে কথা বলে আমার সময় নষ্ট করেছিস। এখন ছটফট আমার প্রশ্নের উত্তর দে। শিক্ষা কিছু বলতে যাবে, তার আগে সাদ্দাম শিকদারের গলা শুনতে পেল। তিনি প্লেটে খাবার নিয়ে এসেছেন শিক্ষার জন্য। সাদ্দাম শিকদারের সাড়া পেয়ে সাহিত্য শিক্ষাকে ছেড়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সাদ্দাম শিকদার শিক্ষার কাছে এসে বলল, আবৃত্তি কথায় খুব কষ্ট পেয়েছিস তাই না মনি? না না বড় আব্বু, আবৃতি আপু আমাকে বোন হিসেবে না মানলেও আমি আবৃতি আপুকে ঠিক আমার বড় বোনের মতো দেখি। আর বড় বোন হিসেবে এটুকু কথা বলার রাইট আছে তার। তুমি শুধু শুধু আপুকে এতগুলো কথা শুনিয়ে দিলে। কি দরকার ছিল এত বড় মেয়ের গায়ে হাত তোলার? আমাকে না হয় 2-4টা কথা শুনিয়েছিল, তাতে কি এমন হয়েছে শুনি? আমার কি শরীরের এক অংশ খসে পড়েছে? জানি না আমি কি এমন করেছি যার জন্য আপু আমাকে সহ্য করতে পারে না। আমি তো সবসময় আপুর মন ভালো করার চেষ্টা করি, তার সাথে মিশতে চাই। আপু সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু কোনো এক অজানা কারণে আপু আমাকে দেখতে পারে না, আমাকে তার শত্রু মনে করে। সবই তোর কপাল মনি। আজ যদি ভাই ভাবি বেঁচে থাকতো তাহলে তোর এত অপমান সহ্য করতে হতো না। আচ্ছা মনি, একটা কথা বলতো, তোর কি অতীতের কথা কিছুই মনে পড়ে না? ভাই ভাবি, তোর বাবা মায়ের কথা? না, ইনফ্যাক্ট আমি মনে করতে চাইও না, চাই না আমার অতীত সম্পর্কে জানতে। আমি চাই না তুমি বড় আম্মু, আবৃতি আপু, দাদি, এমনকি এই শিকদার ভেলা থেকে দূরে চলে যেতে। আর সাহিত্য? সাহিত্যের কথা শুনে শিক্ষা লজ্জা পেয়ে বলল, ধুর, তুমিও না বড় আব্বু। এতে লজ্জা পেতে হবে না। খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। এদিকে আয়, আমি তোকে নিজেই হাতে খাইয়ে দেই। খাবার গলা দিয়ে নামছে না বড় আব্বু। জানো তো আগামীকাল আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, খুব টেনশন হচ্ছে। কি যে হবে আমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে না পারি। তোর প্রতি বিশ্বাস আছে আমার। আমি জানি আমার মনি ঠিক ভালো রেজাল্ট করবে, ঠিকই আমার মুখ উজ্জ্বল করবে। আর ভালো রেজাল্ট করলে আমার পক্ষ থেকে তুই পেয়ে যাবি সারপ্রাইজ গিফট, যা তুই কল্পনাও করতে পারবি না। ও বড় আব্বু, বলো না কি সারপ্রাইজ? বোকামে, কি সারপ্রাইজ দেবো সেটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? যখন দেবো তখন দেখে নিস। এখন তাড়াতাড়ি খাবার শেষ কর, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি অফিসে গেলাম। আর হ্যাঁ, আমার খেয়াল রাখিস। ঠিক আছে, সাবধানে যেও। লাভ ইউ। লাভ ইউ টু বলে সাদ্দাম শিকদার রুম থেকে বেরিয়ে গেলেন। শিক্ষা খাবার শেষ করে নিজের রুমে এসে বিছানার তলা থেকে একটা বাটন ফোন বের করে চুপি চুপি কোথাও ফোন দিল। অপর পাশের ব্যক্তি ফোন রিসিভ করে বলল, কি অবস্থা শিখা, সব ঠিকঠাক আছে তো? শিক্ষা বলল, হ্যাঁ, সব কিছু আমাদের প্ল্যান মাফিক হয়েছে। কেউ সন্দেহ করেনি তো? না না, কেউ কিচ্ছু টের পায়নি। সবাই ভেবেছে আমি হয়তো মন্ত্রীর বাড়িতে ছবি চুরি করতে গিয়েছিলাম। আমার আসল উদ্দেশ্য কেউ টের পায়নি। আরে ওই এসিপি রায়হান মেয়ের না জানি কি নাম, যাকে আমি চিনিও না, কখনো দেখিনি, যার সম্পর্কে কিছু জানি না, তার ছবি কেন চুরি করতে যাব বলো তো? যাই হোক, এই লোকটার ছবি শেষ মুহূর্তে আমাকে বাঁচিয়ে দিয়েছিল, না হলে কি যে হতো আমার। মন্ত্রীর বাড়িতে সাংবাদিকও ছিল। মন্ত্রী মহোদয় আসলে অনেক দয়ালু, তিনি ব্যাপারটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তা না হলে আজ হয়তো ব্রেকিং নিউজে আমার নাম আগে থাকতো। একটা করে মনে রাখিস,
শিক্ষা, তুই সিআইডি অফিসার, বাড়িতে অবস্থান করছিস। একবার যদি সাহিত্য তোকে সন্দেহ করে, তুই কিন্তু একদম শেষ হয়ে যাবি। সবসময় চোখ কান খোলা রাখবি আর সাবধানে থাকবি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো, তুমি টেনশন করো না। যখন যা হয় আপডেট দিবি। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে সবটা জানাবো। ঠিক আছে, রাখছি, বাই। শিক্ষা বাই বলতে যাবে, তার আগে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো। তুই লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলেছিস শিক্ষা? পুরুষালী কণ্ঠে শিক্ষার হাত থেকে ফোন নিচে পড়ে যায়। শিক্ষা চুপিসারে পা দিয়ে ফোনটা খাটের নিচে লুকিয়ে মনে মনে বলে, লোকটা আমার রুমে কখন এসেছে কে জানে, লোকটা কি সব শুনে নিল নাকি? ও মাই গড, তাহলে কি আমার এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে? লোকটা জেনে যাবে আমার ব্যাপারে সবকিছু। তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি শিক্ষা, কার সাথে কথা বলছিস? আর তোর হাতে কি ছিল দেখি, তোর হাত দেখা। তোকে না আমার মোটের সুবিধার মনে হচ্ছে না। সত্যি করে বলতো, কে তুই? তোর আসল উদ্দেশ্য কি? কেমন আছে যার সাথে তোর লুকিয়ে লুকিয়ে কথা বলতে হচ্ছে? কই, কারো সাথে না তো। আপনি হয়তো ভুল শুনেছেন। এই যে দেখুন, আমার হাতে কিছু নেই। আপনি সিআইডি অফিসার হয়েছেন, তাই বলে সবাইকে সন্দেহ করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, আমি ভুল শুনেছি, কিন্তু তোর চোখে মুখে তো অন্য কথা বলছে। তোর চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। ওই আপনি হুট করে কথা বলেছেন তো, তাই একটু ভয় পেয়েছি। কিন্তু তুই তোতলাতে তোতলাতে কথা বলছিস কেন? এমন তোতলাতে তোতলাতে কারা কথা বলে জানিস? যারা ক্রিমিনাল, যারা অপরাধ করে, তারা, যাদের মধ্যে ধরা পড়ার ভয় থাকে। তুই তাদের মধ্যে একজন। আমি তো আগে থেকেই তোতলা, কিন্তু সবসময় তোতলাই না, ওই মাঝে মধ্যে হয়ে যায় আর কি। কিন্তু আপনি তো অফিসে চলে গিয়েছিলেন, তাহলে এইখানে কিভাবে? কেন, আমি আসাতে তোর বুঝে অনেক সমস্যা হয়ে গেল? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো আমার নিজের সাথে নিজেই কথা বলছিলাম। আগামীকাল আমার রেজাল্ট দিবে। আমার বড় আব্বু বলেছে আমাকে ভার্সিটিতে ভর্তি করে দিবে। তো ভার্সিটিতে গেলে তো কত হ্যান্ডসাম ছেলের দেখা পাবো। তাদের সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করব তারই প্রস্তুতি নিচ্ছিলাম। তুই কি নিজেকে বাজারের পণ্য মনে করে শিক্ষা? সাহিত্যের কথা শুনে শিক্ষার চোখ রাঙিয়ে চিৎকার করে বলে উঠল, সাহিত্য? Keep your voice down. Don't show your temper to me. উচিত কথা বললে শুনতে খারাপ লাগবে, এটা স্বাভাবিক। তাছাড়া ভুল কিছু তো বলিনি আমি, তুই এটাই ডিজার্ভ করিস। দেখুন সাহিত্য। বাকিটা বলার আগেই সাহিত্য শিক্ষার ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলল, No more words. তোকে একটা জিনিস দেখানোর আছে। বলে সাহিত্য ফোন বের করতেই দেখে নির্জন কল করেছে, কিন্তু তার ফোন সাইলেন্ট থাকায় সাহিত্য ঠিক পায়নি। সাহিত্য মুচকি হেসে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নির্জন বলল, কি রে শালা, বিয়ে করে বউয়ের সাথে রোম্যান্সে বিজি আছিস নাকি? কতবার কল করেছি, সেই খেয়াল আসে তোর? বউয়ের সাথে রোম্যান্সে বিজি থাকলে তিন দুনিয়ার কিছু খেয়াল থাকে না বুঝি? নির্জনের কথাই চমকে উঠল সাহিত্য। সে বিয়ে করেছে মানে কি? সাহিত্য কথা ঘুরিয়ে বলল, তার আগে বল, তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? তোর তো দুইটা বোন, আবৃত্তি আর শিক্ষা, দুইটার মধ্যে একটা হলেই চলবে। তোর রুচি এত নিচে, আমি জানতাম না নির্জন। তুই খুব ভালো করে জানিস শিক্ষা আমার বোন না, ইনফ্যাক্ট আমাদের পরিবারে কেউ না। বাবা ওকে রাস্তা থেকে ঘুরে পেয়েছিল, আর তুই তাকে বিয়ে করার কথা ভাবছিস? জাস্ট কিডিং ইয়ার, ডোন্ট বি সিরিয়াস। আমার একটা জরুরি কাজ আছে, রাখছি আমি। আই উইল কল ইউ লেটার। এত তারা কিসের? আসল কথা তো বলাই হয়নি। এত ভনিতা না করে বলতো কি বলবি? আরও দুইটা মেয়ে খুন হয়েছে। What rubbish are you talking about? আমি যা তা বলছি না সাহিত্য, এটাই সত্যি যে আরও দুইটা মেয়ে খুন হয়েছে। আর আশ্চর্য করা বিষয় হলো, পূর্বের ন্যায় এদেরও বুক থেকে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। অথচ এদের মধ্যে পূর্বে খুন হয়ে যাওয়া মেয়েদের মতো আছে না কোনো ধস্তাধস্তির চিহ্ন, আর না আছে ইন্টিমেট হওয়ার কোনো লক্ষণ।
ঘটনাস্থলের আশেপাশে হৃৎপিণ্ড চিবানোর কয়েক টুকরো পাওয়া গিয়েছে। ভাবতেই কেমন গা গুলিয়ে বমি আসছে। একটা মানুষ ঠিক কতটা সাইকো হলে মানুষের হৃৎপিণ্ড কাঁচা চিবিয়ে খাওয়ার মতো দুঃসাহস দেখাতে পারে? এই সাইকোটা ঠান্ডা মাথায় একটার পর একটা খুন করে যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আমার চাকরির জীবনে অনেক কেস সলভ করেছি, কিন্তু এরকম রহস্যময় কেসের সাথে এই প্রথম ইনভলভ হচ্ছে। বুঝতে পারছি না এই কেসের ইনভেস্টিগেশন ঠিক কোথা থেকে শুরু করব। আমার মনে হয় এসিপি স্যার না ফেরা পর্যন্ত আমরা এই কেসের ইনভেস্টিগেশন শুরু করতে পারবো। এই কেসটা বেশ জটিল ও রহস্যময়। তাছাড়া ফরেন্সিক ডক্টর সাফন মাহমুদও আমাদের কাঙ্ক্ষিত কোনো তথ্য দেয়নি। তার ভিত্তিতে আমরা এই কেসের ইনভেস্টিগেশন শুরু করব। এসিপি স্যার 2-1 দিনের মধ্যে সুইজারল্যান্ড থেকে বেরোতে ফিরবেন। এর মধ্যে আমাদের কোনো না কোনো ক্লু খুঁজে বের করতে হবে। আমার কি মনে হয় জানিস, খুনি নিশ্চয়ই কোনো মেয়ে। কিসের ভিত্তিতে বলছিস খুন? কিসের ভিত্তিতে বলছিস খুনি একজন মেয়ে? কোনো প্রমাণ আছে তোর কাছে? জাস্ট কিউরিসিটি। খুনি যদি কোনো পুরুষ হতো নিশ্চয়ই এত সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে ইন্টিমেট হওয়া ছাড়াই তাদের খুন করতো না। আর যদি পুরুষ হয়ে থাকে, আমার মনে হয় সে তোর মতোই রসকসহীন পুরুষ, যার মধ্যে ভালোবাসা মায়া মমতা কিছুই নেই, যে নিজের কাজ ছাড়া অন্য কিছু ভাবে না। তুই নিজের অবস্থানের কথা ভুলে যেতে পারিস নির্জন, কিন্তু আমি কখনই আমার অবস্থানের কথা ভুলি না। যেখানে আমার নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আজ আছি, হয়তো কালকে নিউজ প্রেস মিডিয়ার সব জুড়ে সিআইডি অফিসার সাহিত্য শেখদের মৃত্যুর সম্বন্ধে জর্জরিত হয়ে থাকতে পারে। আমি চাই না আমার এই অনিষ্টের জীবনে অন্য কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করে দিতে। এসব প্রেম ভালোবাসা মায়া মমতা আমাদের জন্য নয় নির্জন। তুই এমন ভাব করছিস যেন সারা জীবন তুই চিরকুমার থাকার পণ করেছিস। যখন নির্দিষ্ট কারো মায়ায় পড়বি, তখন দেখবি তোর এসব নীতি কথা ফানুস হয়ে উড়ে যাবে। তার মানে তুই কোনো ললনার মায়ে পড়েছিস, তাই তো? অবশেষে তুই বেঁচে গেলি আর। নির্জন মনে মনে বলল, ললনার মায়ায় অনেক আগেই পড়েছি। যেদিন আমি প্রথম তোদের বাড়ি গিয়েছিলাম, যেদিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন ছিল মেঘলা আকাশ। কোনো একটা জরুরি কাজে তোদের বাসায় আমায় যেতে হয়েছিল, কিন্তু আমি জানতাম না সেই দিনটা আমার জীবনে প্রেম বয়ে নিয়ে আসবে। চেনা না জানা অপরিচিত একটা মেয়ে আমার মনের উঠান জুড়ে বসবাস করবে। তাকে যখন প্রথম দেখেছিলাম, মনে হয়েছিল কোনো সদ্য ফোটা গোলাপ আমার সামনে দাঁড়িয়ে আছে, যেন আস্ত একটা মায়ার খনি। কারো রূপগুণ জাত বংশ দেখে নয়, নির্দিষ্ট কারো মায়ায় আটকে যাওয়ার নাম ভালোবাসা। হ্যাঁ, আমি তাকে ভালোবেসেছি। সে সবসময় আমার মনের উঠান জুড়ে রয়েছে। হাজার চেষ্টা করে তার টাগর টাগর চোখের চাহনি আমি ভুলতে পারি না। কেন জানি না, ভুলতে চাইলে তার কথা বারবার মনে পড়ে। তাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো। আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো তার জন্য। তবুও তাকে আমার থেকে দূরে সরে যেতে দিব না, কখনোই না। শিকদার ভিলায় আনন্দের হাট বসেছে। শিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। শিক্ষা গোল্ডেন A+ পেয়েছে। সে উপলক্ষে সাদ্দাম শিকদার তার অফিসে মিষ্টি বিতরণ করেছেন। বাসায় অন্তরা নিজে হাতে তৈরি করেছেন শিক্ষার পছন্দের পোলাও, নারকেল দিয়ে রাজহাঁসের গোস্ত, নারকেল দিয়ে চিতই পিঠা, গরুর গোস্ত, সাদা ভাত, পাঙ্গাস মাছের ঝোল, শুটকি মাছের পাতুরি, ফুলকো লুচি, আলুদম আর মূলার পায়েস। সাধারণত সবসময় মূলা পাওয়া যায় না। শিক্ষা মূলার তরকারি অপছন্দ করলেও মূলার পায়েস তার খুব পছন্দের। এজন্য অন্তরা মূলার সিজনে কিছু মূলা কুচি কুচি করে কেটে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিল। আর আজ স্পেশাল দিনে শিক্ষার জন্য তিনি স্পেশাল রান্না করছেন। মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে শিকদার ভিলায়। অন্তরা সবে রান্নার পর্ব শেষ করে কিচেন থেকে বেরিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। অন্তরা দরজা খুলে দেখে তার স্বামী সাদ্দাম শিকদার এসেছেন। হাতে একটা গিফট বক্স রয়েছে। তিনি অন্তরাকে জিজ্ঞেস করল, মনি কোথায়? মনিকে দেখছি না যে। আছে হয়তো আম্মার রুমে। ঠিক আছে, আমি দেখছি। তুমি খাবার রেডি করো। সব রেডি? তুমি ফ্রেশ হয়ে শিক্ষাকে নিয়ে নিচে এসো। শিক্ষা বলেছিল যতদিন আবৃত্তি বাড়িতে আছে সে কয়দিনও নিচে খেতে আসবে না, উপরে আমার সাথে খেয়ে নেবে। আবৃত্তির
আবৃত্তির কথায় মেয়েটা বেশ কষ্ট পেয়েছে। আবৃত্তির উচিত হয়নি মেয়েটাকে এইভাবে বলার। মেয়েটা ওকে কত ভালোবাসে, আর ও তাকে দু চোখে সহ্য করে না। তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসছি। শিক্ষাকে বলে সাদ্দাম শিকদার উপরে এসে দেখে শিক্ষা তার মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। তাকে দেখে শিক্ষা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বড় আব্বু তুমি এই সময় বাড়িতে কেন? তোমার তো এখন অফিসে থাকার কথা। আমার মনি এত ভালো রেজাল্ট করছে শুনে আমি কিভাবে অফিসে বসে থাকতে পারি? তুমি খুব খুশি হয়েছো তাই না বড় আব্বু? সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয় তার বাবা মা। আমি অনেক অনেক খুশি হয়েছি মনি। শিক্ষা এসে সাদ্দাম শিকদারকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য দোয়া করো বড় আব্বু, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি জানি আমার মনি পারবে। এই যে তোর এখন খুলে দেখ তোর পছন্দ হয়েছে কিনা। শিক্ষা দৌড়ে গিয়ে হাত পরিষ্কার করে এসে প্যাকেট খুলে দেখে একটা স্মার্টফোন। শিক্ষা খুশিতে আত্মহারা হয়ে সাদ্দামকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এমন একটা গিফট দিবে। লাভ ইউ বড় আব্বু। পছন্দ হয়েছে ফোন? আমার বড় আব্বু পছন্দ করে এনেছে আমার জন্য, আর আমার পছন্দ হবে না এমনটা কখনো হতে পারে না। কিন্তু বড় আব্বু, তোমার ছেলে যদি জানতে পারে আমার কাছে ফোন রয়েছে তাহলে তিনি খুব রাগ করবেন। তিনি আগেই বলে দিয়েছে আমাকে যেন ফোন না দেওয়া হয়। ডোন্ট টেক অ্যাটেনশন। সাহিত্য আমার ছেলে, আমি সাহিত্যের ছেলে না। তাই আমার কথার উপর সাহিত্য কখনো কথা বলার সাহস পাবে না। এখন নিচে চলো তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে যে। অন্তরা সব তোর পছন্দের খাবার রান্না করছে, কবজি ডুবিয়ে খাবো আজ। কিন্তু আবৃতি আপু, আমি নিচে গেলে আপু তো খেতে বসবে না ডাইনিং টেবিলে। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে মন কষাকষি হোক। সেটা আমি দেখে নেব, তুই নিচে আয়, আমি আবৃত্তিকে নিয়ে আছি, আর সবাই মিলে একসাথে বসে খাবো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। নতুন ফোন পেয়ে শিক্ষা দিন দুনিয়া যেন ভুলে গেছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে শিক্ষা নিজের রুমে এসে সেলফি তুলছে। এমন সময় সাহিত্য এসে বলল, শুনলাম তোকে নাকি বাবা ফোন গিফট করেছে। আমি বাবাকে বারণ করেছিলাম তোকে যেন ফোন না দেয়, কিন্তু কে শোনে কার কথা? চোখ কি পিছনে রয়েছে? আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি ফোন দিয়ে ছবি তুলছি, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কার কথা? কোথায় একটু পড়েছিলাম, পিপিলিকার পাখা গজায় মরিবার দরে, অর্থাৎ মরার আগে পিপিলিকা উঠতে শুরু করে। তোর এমন অবস্থা হয়েছে শিক্ষা? মানে কি? কিছু না, তোর ফোনটা আমাকে দে তো। কেন? দিতে বলছি দিবি, এত প্রশ্ন করবি না। দেখছেন তো আমি সেলফি তুলছি, এখন দিতে পারবো না। তুই বরং আমার ফোন নিয়ে সেলফি তোল, আর তোরটা আমার কাছে দে। নতুন ফোনের অনেক কিছু সেট আপ করতে হয়, আমার কাছে দে, আমি সব করে দিচ্ছি। শিক্ষা মনে মনে বলল, ব্যাটার মতলব তো ঠিক মনে হচ্ছে না। এত মধু ঢেলে কথা বলার লোক সাহিত্য শিকদার নয়, নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা আছে। কি কি এত ভাবছিস বলতো? কিছু না। তাহলে দে ফোন, আর এই নে আমারটা। তোর যত ইচ্ছে হয় সেলফি তুলতে পারিস। এই নিন। শিক্ষা সাহিত্যকে তার ফোন দিয়ে বলল। সাহিত্য শিক্ষার ফোন নিয়ে বেলকুনিতে চলে গেল। শিক্ষা সাহিত্যের ফোন দিয়ে সেলফি তুলেছে। এমন সময় হঠাৎ সাহিত্যের ফোনে টুং করে একটা মেসেজ এলো। শিক্ষা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে মেসেজ বক্সে গিয়ে দেখলো আননোন নাম্বার থেকে রোমান্টিক সব মেসেজ করেছে। মেসেজের ধরন দেখে মনে হচ্ছে কোনো মেয়ে মেসেজ দিয়েছে। মেসেজগুলো ছিল এমন: আমার স্বপ্নের পুরুষ, কবে আপনি আমার স্বপ্ন থেকে বাস্তবে আসবেন বলুন তো? কবে স্বপ্নের মতো বাস্তবে আপনাকে ছুঁয়ে দিতে পারবো? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন আমাকে। এমন অবস্থা হয়েছে আমি যেন পাগল হয়ে গেছি। When I remember you can not sleep, I cannot eat, I cannot be healthy.
শিক্ষা ভাবলো এই মেসেজ যদি সাহিত্য দেখে তাহলে তো সাহেবের পা মাটিতে পড়বে না, তিনি আকাশ দিয়ে হেঁটে বেড়াবে। তার চেয়ে বরং আমি মেসেজ ডিলিট করে দিব। ব্যাস, খেল খতম বলে দুষ্টামি হাসি হাসলো শিক্ষা। সাহিত্য এসে শিক্ষার হাতে ফোন ধরিয়ে দিয়ে শিক্ষার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে আওয়াজে বলল, তুই নিজেকে বড্ড বেশি চালাক মনে করিস শিক্ষা। তবে একটা কথা মনে রাখিস, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দূরে থেকে কি কথা বলা যায় না? অসভ্যের মতো সবসময় গায়ে এসে পড়েন কেন? তুই বুঝবি না বলে সাহিত্য শিক্ষার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে বেরিয়ে গেল। শিক্ষা ঠাই সেখানে দাঁড়িয়ে পড়ল। এই লোকটাকে আমি কখনো বুঝে উঠতে পারি না। গতকালও মন্ত্রীর বাড়িতে কি উদ্দেশ্যে গিয়েছিলাম সেইটা জানার জন্য আমাকে জেরা করেছে। ভাগ্যিস তখন নির্জন ভাই ফোন দিয়েছিল, তাই পালিয়ে বাঁচতে পেরেছিলাম। কিন্তু গতকালের পর থেকে আমাকে এই বিষয়ে সাহিত্য আর কোনো প্রশ্ন করেনি। আর আজ তো ভালো ব্যবহার, কিন্তু কেন, কি চাইছে এই লোকটা? দেখতে দেখতে সবার জীবন থেকে হারিয়ে গেল কিছুদিন। সাহিত্য আর তাদের পুরো টিম তাদের চাকরি জীবনের সবচেয়ে রহস্যময় কেসের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ফরেন্সিক ডক্টর সাফওয়ান মাহমুদ জানিয়েছিল এ পর্যন্ত যে কয়টা মেয়ে খুন হয়েছে প্রত্যেকের বয়স আনুমানিক 18 থেকে 19 বছরের মধ্যে। প্রত্যেকটা মেয়েকে ঠিক একইভাবে একই পদ্ধতিতে খুন করা হয়েছে। প্রথমে এদেরকে পানীয় জাতীয় কিছুর সাথে হাই পাওয়ারের ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। খুনি এখানে ক্ষান্ত হয়নি, ঘুমের ওষুধ খাওয়ানোর সাথে সাথেই তাদের শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে তাদেরকে অজ্ঞান করার জন্য। এরপর খুনি তাদের ধারালো কোনো অস্ত্র দিয়ে জবাই করে বুক থেকে হৃৎপিণ্ড আলাদা করে নিয়েছে। খুনির হয়তো সাইকোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে, হয়তো অনেক দিন থেকে মানসিক কোনো সমস্যায় ভুগছেন। তবে অনেক চালাক আছে বটে, খুন করে কোনো প্রমাণ বা কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। তবে নির্জনের মতো তারও ধারণা খুনি কোনো পুরুষ নয়, বরং একজন মহিলা। ফরেন্সিক ডক্টর সাফওয়ান মাহমুদ এতটুকু তথ্য দিয়েছে তাদের টিমকে, আর বাকি তথ্য তারা জোগাড় করে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। উপর মহল থেকে তাদেরকে বারবার বলা হচ্ছে যত দ্রুত সম্ভব এই কেস সলভ করতে, আর যেন কোনো নিরীহ মেয়ের প্রাণ না যায় সেদিকে খেয়াল রাখতে। আর যদি তারা না পারে তাহলে যেন তারা সিআইডির চাকরি ছেড়ে দেয়। এজন্য সবাই প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যের উদ্ঘাটন করতে। আজ শিক্ষার ভার্সিটির প্রথম দিন, তার হিসাব বিজ্ঞান সাবজেক্টে এসেছে। 32 সমস্ত কার্যক্রম সাদ্দাম শিকদার নিজেই করেছেন। যদিও তার ইচ্ছে ছিল শিক্ষার ভার্সিটির প্রথম দিনে সে শিক্ষার সাথে যাবে, সারাদিন একসাথে কাটাবে, কিন্তু তার জরুরি একটা কাজের জন্য শহরের বাইরে যেতে হবে। তিনি ব্রেকফাস্টের সময় আবৃত্তিকে বলল, দেখ মা, আমি জানি না তুই কেন মনিকে সহ্য করতে পারিস না। ওর প্রতি তোর এত রাগ কিসের? আজ থেকে মেয়েটার নতুন একটা জীবনের সূচনা হতে চাচ্ছে। আমি চেয়েছিলাম আজ ওর সাথে সময় কাটাতে, কিন্তু আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, সেইখানে যেতে হবে আমাকে। তোরা যেহেতু একই ভার্সিটিতে আছিস, তুই কি একটু মনিকে সাথে করে নিতে যেতে পারবি? মেয়েটা ভার্সিটিতে গিয়ে যদি কোনো ঝামেলা করে বড্ড চিন্তা হয় মেয়েটাকে নিয়ে আমার। এমন করে বলছো কেন পাপা? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। রাগের মাথায় তোমাকে অনেক বাজে কথা বলেছি, কিন্তু এর জন্য আমি সত্যিই অনুতপ্ত, আমি লজ্জিত। আমাকে কি ক্ষমা করা যায় না পাপা? আমি যে একজন বাবা রে মা, আর বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও মাফ করে দেওয়া যায়। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ পাপা। তোমার মনিকে বলো 5 মিনিটের মধ্যে যেন নিচে আসে, না হলে কিন্তু আমি তাকে রেখে চলে যাব। বাইরের ড্রাইভার কাকু অপেক্ষা করছে। আই হ্যাভ টু গো। আমি রেডি আবৃত্তি ম্যাম, চলুন আপনি। সিঁড়ি থেকে নামতে নামতে বলল শিক্ষা। শিক্ষাকে দেখে এক দফা চমকে উঠল আবৃত্তি। শিক্ষা কালো কালারের জর্জেটের একটা 3 পিস পরেছে। কালো কালারটা ফর্সা গায়ের সাথে একদম ফুটে উঠেছে। মুখে নেই কোনো প্রসাধনী, শুধুমাত্র ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক দিয়েছে।
হাঁটু অব্দি লম্বা স্ট্রেট চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখলে কেউ বলবে না এটা ন্যাচারাল চুল, সবাই ভাববে হয়তো পার্লার থেকে চুল স্ট্রেট করা হয়েছে। ডাকর ডাকর চোখের চাহনি, পাগল করা হাসি, সব মিলিয়ে লম্বা চওড়া গরনের মিষ্টি একটা মেয়ে। চলুন আবৃতি ম্যাম, যাওয়া যাক। বলে তারা বেরোতে যাবে, তার আগেই কাজের মেয়ে সাথী এসে বলল, সফরাফা, আপনারে অনেক বিউটিফুল লাগছে। আই হ্যাভ এ ক্রাশ অন ইউ। সাহিত্য ভাইজান যদি আজ আপনারে দেখতো, একদম ফিট হয়ে পড়ে থাকতো। একটা নজর টিকা লইয়ে যান, যাতে কারো নজর না লাগে। সফরাফা। সাথীর কথাই অন্তরা এসে বলল,